সংক্রান্ত গোপন নথির বিশাল ভান্ডার। কি এমন ঘটল যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থাকেও স্তব্ধ করে দিল, এবং কিভাবে ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গুপ্তচরদের ফাঁকি দিয়ে এত বড় সাফল্য অর্জন করল? সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেয়া এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পরমাণু প্রকল্প সংক্রান্ত হাজার হাজার কাগজপত্র, ভিডিও, ছবি ও কনফিডেন্সিয়াল নথি সংগ্রহ করেছে। এটাই নাকি ইসরায়েলি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বুদ্ধিবৃত্তিক লঙ্ঘন। যদিও জানা গেছে গোপন নথির এই মিশন শেষ হয়েছে বহু আগে, কিন্তু এত বিশাল তথ্য ভান্ডার ইসরায়েল থেকে নিরাপদে ইরানে আনার জন্য এক দীর্ঘ সময় জুড়ে চলেছে নীরবতা। এমনকি এ বিষয়ে যেন কোনো তথ্য ফাঁস না হয় তাই রাখা হয়েছিল নিউজ ব্ল্যাকআউট। নথিগুলোতে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার মানচিত্র, গবেষণাগারের খুঁটিনাটি নকশা, নিরাপত্তা সিস্টেমের গঠন, এমনকি কিভাবে বোমা তৈরি করা যাবে সেই সংক্রান্ত সব তথ্য। সূত্র বলছে, এত বিশাল তথ্য যাচাই করতে এবং রিভিউ করতে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লেগেছে। এদিকে এই ঘটনার পর শুধু ইসরায়েলি সেনাবাহিনী নয়, বরং পুরো ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রই অস্থির হয়ে উঠেছে। এই তথ্য চুরির পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, আর ঠিক তখনই ইসরায়েল ঘোষণা করে 2 যুবককে আটক করেছে যারা নাকি ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল। তাদের নাম রই মিজরাহি ও আলমোগ আতিয়াস, দুজনেই 24 বছর বয়সী। ইসরায়েলি পুলিশ ও শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, তারা ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজকে অনুসরণ করছিল কফার আহিম এলাকায়। তবে IRIB বলছে, এই 2 জনের আটক হওয়া সম্ভবত ওই নথি পাচারের অনেক পরে, অর্থাৎ তারা ধরা পড়লেও তথ্য ইতোমধ্যেই ইরানে পৌঁছে গিয়েছিল। টানা সপ্তম বেশ কিছুদিন থেকে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে ট্রাম্প প্রশাসন যখন বারবার ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসছিল, তখন অন্য দিক দিয়ে নেতানিয়াহু হুমকি দিচ্ছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভেস্তে গেলে তারা দেশটিতে সামরিক হামলা চালাবে। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে 2 দেশের অমন মরিয়া ভাব দেখে তখন অনেকেই বলাবলি করছিল, ইরান কি তবে পরমাণু কর্মসূচিতে পূর্ণ সক্ষমতা অর্জন করে ফেলেছে? তবে ইরান যে আর 10টা দেশ থেকে আলাদা তা আবারও প্রমাণ করলো তেহরান। ওয়াশিংটন তেল আবিবের যাবতীয় কূটকৌশলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এমন ঘোষণায় ট্রাম্প নেতানিয়াহু কি মাথায় হাত দিয়ে বসেছে? কারণ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এমন ঘোষণার পর দেশটিতে যে কোনো সামরিক হামলা করার আগে ইসরায়েলকে অন্তত 10 বার ভাবতে হবে। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলসামি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এলসামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিতে পারছে না। এলসামির অভিযোগ, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা, কিন্তু ইরানকে থামাতে পারেনি। পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সব সময় তাদের ওপর নির্ভর করতে হয়। পরমাণু শক্তি সংস্থার প্রধান এলসামি বলেন, এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তব ভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক এবং প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। তবে ইরানের পারমাণবিক সক্ষমতা ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে আবারও বারুদের গন্ধ। ইরান একদিকে চীনের সঙ্গে গোপন চুক্তিতে ক্ষেপণাস্ত্র জ্বালানির বিশাল চালান এনে ফেলেছে, অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে যদি আলোচনায় অগ্রগতি না হয় তারা আর চুপচাপ বসে থাকবে না। হোয়াইট হাউস জানে সময় দ্রুত ফুরিয়ে আসছে, আবার ইসরায়েল তাদের আশ্বস্ত করেছে এখনই কোনো আঘাত আসছে না। কিন্তু কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এই আশ্বাস কি শুধুই সময় কেনার কৌশল? ইরানের পক্ষেও একই রহস্য। তারা জানে যতক্ষণ পর্যন্ত পশ্চিমা মিডিয়া তাদের আলোচনায় দায়িত্বশীল অংশগ্রহণকারী হিসেবে দেখবে ততক্ষণ সময় তাদের পক্ষেই কাজ করবে। এই সংকট এখন একটি ভঙ্গুর ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। একটি ভুল সংকেত, একটি ব্যর্থ আলোচনা অথবা হঠাৎ হামলা, যে কোনো কিছুই মুহূর্তেই বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের সমীকরণ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূখণ্ডে শীতল কূটনীতি আর গোপন সামরিক প্রস্তুতির খেলা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার পথটা কুয়াশাচ্ছন্ন। বিশ্লেষকরা বলছেন যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে ইরান ও ইসরায়েল। এমনকি যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সংবাদ ম্যাগাজিন নিউজ উইকের এক প্রতিবেদনে উঠে এসেছে সম্ভাব্য 5টি কারণ যেগুলোর জন্য ক্রমশ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু ও খামেনির দেশ। চলুন জেনে নেওয়া যাক সেই 5টি সম্ভাব্য ইঙ্গিত সম্পর্কে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য, যেখানে বলা হয়েছে ইরান ক্ষেপণাস্ত্রের জ্বালানি আমদানি করছে চীন থেকে। জানা গেছে চীন থেকে গোপনে আনা হচ্ছে হাজার হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট। এটি এমন একটি রাসায়নিক যা ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়। এমনকি যে পরিমাণ রাসায়নিক ইরান আমদানি করেছে তা দিয়ে তৈরি করা যাবে প্রায় 800টি ক্ষেপণাস্ত্র। সামরিক বিশ্লেষকদের মতে এর একটি অংশ পৌঁছে যাবে হুতি, হিজবুল্লাহ ও ইরাকের শিয়া মিলিশিয়াদের কাছে, যারা ইরানের আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে আগেও হামলা চালিয়েছে। তাছাড়া এটা কোনো নিয়মিত অস্ত্র সংগ্রহ নয়, বরং এটাকে যুদ্ধের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখছে পশ্চিমা বিশ্ব। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে জানা যায় ইসরায়েল বহুদিন ধরেই সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য ইরানের পরমাণু স্থাপনায় হামলার অনুশীলন। তবে মোসাদ প্রধান, ইসরায়েলি নিরাপত্তা উপদেষ্টা ও কৌশল বিষয়ক মন্ত্রী সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছেন এখনই কোনো স্ট্রাইক নয়, যতক্ষণ আলোচনার আশা আছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সতর্ক করে জানান তার অবস্থান বদলাতে দরকার মাত্র একটা ফোন কল। অর্থাৎ সবকিছু এখন ঝুলে আছে একটি অনির্দেশিত ফোন কলের ওপর। অন্যদিকে গোপন যুদ্ধ এখন আর গোপন নেই। সিরিয়ার কুনিত্রা অঞ্চলে ইরান সমর্থিত মিলিশিয়ারা ইসরায়েলি হামলা উস্কে দিচ্ছে প্রতিনিয়ত। পরবর্তীতে এটা ঘূর্ণিঝড় সহ কালবৈশাখী আবহাওয়া এটা অনুকূল না, তারপরে আছে পরীক্ষা শুরু হবে। সুতরাং সেই সময়টার নির্বাচন করা খুব একেবারে অসম্ভব ব্যাপার। আচ্ছা, আমরা যেটা বলেছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই। অ্যাকচুয়ালি ডিসেম্বর আগেও করা যেতে পারে, অগস্ট সেপ্টেম্বরে করা যেতে পারে। তো সুতরাং এটা একেবারে একটা অযৌক্তিক, এটা কাদের স্বার্থে, এটা একটা প্রশ্ন এখন এসে গেছে। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে চেয়েছে, তাহলে কার স্বার্থে এই নির্বাচনটা এপ্রিলে নিয়ে যাওয়া হয়েছে? আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ণ থাকে, অব্যাহত থাকে, তাহলে তো আগামী নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে কিনা বর্তমান সরকারের অধীনে, এটাও তো একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং এই ব্যাপারে আমরা সকলেই আমাদের মতামত দিয়েছি। কি হবে এটা পরের কথা, এটা সিদ্ধান্ত নেবে জনগণ, সিদ্ধান্ত নেবে। সিংহভাগ রাজনৈতিক দল, যারা নিবন্ধিত দল, অনেক এর বেশিরভাগই নিবন্ধিত দল, সবাই নির্বাচন চাচ্ছে। এখানে শুনেন, নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা এটা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর না, এটা পুরো জাতির। যেখানে একটা নির্বাচিত সংসদ থাকলে সংবিধানে লেখা থাকে কবে নির্বাচন হবে, তখন যারা প্রধানমন্ত্রী থাকে তারা নির্বাচনের দিনক্ষণ অথবা নির্বাচন কমিশন
দিনক্ষণ বলে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের এটা সংবিধান নাই, নির্বাচিত সরকার নাই, এটা সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা নিতে হবে। যেভাবে আমরা সংস্কারগুলো ঐক্যমতের মাধ্যমে কথা বলছি, অন্য বিষয়ে ঐক্যমতের একটা বিষয় আছে। হঠাৎ করে নির্বাচনটা ঐক্যমতের বাইরে গিয়ে এককভাবে কার সাথে কীভাবে কেন করা হয়েছে, এপ্রিল যখন বাংলাদেশে নির্বাচন করা অসম্ভব একটা সময়। এবং আমি তো বলেছি রমজানের মাসে তো আমাদের পক্ষে নির্বাচনী কার্যক্রম করা একেবারেই সম্ভব না। সুতরাং উদ্দেশ্য মোটিভ নিয়ে অনেক প্রশ্ন এখন উঠে গেছে, আমাদেরকে দেখতে হবে। এটা তাদের ব্যাপারে, এটা তো জামাতের ব্যাপারে তো আমি বলতে পারবো না, সেটা তারা বলতে পারবে। আমি তো বলছি সিংহভাগ রাজনৈতিক দল, আমার মতে আবার 90%-এরও বেশি রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। তাইলে কেন, কার স্বার্থে, কেন, এর পিছনে কি চিন্তা আছে, এগুলো নিয়ে তো এখন প্রশ্নের উদ্রেক ঘটেছে, তাই না? ইসরায়েলের হাজার হাজার গোপন ও স্পর্শকাতর নথি হাতে পেয়েছে ইরান, এমন তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এসব নথির মধ্যে ইসরায়েলের পারমাণবিক প্রকল্পেরও বহু সংবেদনশীল তথ্য রয়েছে। দাবি করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তর থেকেই সরবরাহ করা হয়েছে এসব তথ্য। মিশন আরও আগেই সমাপ্ত হলেও তথ্য সরবরাহ নিশ্চিত ও যাচাই বাছাইয়ের জন্য এতদিন গোপন রাখা হয়েছে বিষয়টি। জামাত বাদে সবার সাথে আমরা আলোচনা করব। আমাদের দলের রিজভি সাহেবের স্টেটমেন্ট দেখেছেন, কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই সেটা তো বলা আছে পরিষ্কার করে। এই ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার কাজ হল নির্বাচন করা। তো অলরেডি 10 মাস পার হয়ে গেছে, তো ডিসেম্বরেই তো 18 মাস, এবং উনি যখন ক্ষমতায় আসেন তখন বলছেন 18 মাসের মধ্যে নির্বাচন দেবে। সেই জন্য আমরা ডিসেম্বরে নির্বাচন ডিসেম্বর হচ্ছে একটা নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময়। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবার তো আশা করি মানুষ সবাই ভোট দিতে আসবে যারা ভোট অধিকার পাইছে। এপ্রিল মাসে হলে যে প্রখর গরম, তাপ, তারপরে ঝড় বাদল সব মিলিয়ে এটা একটা প্রাকৃতিকভাবে এটা সুস্থ সময় না। সেই জন্য আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। আমরা তো বলছি, তো আমরা সবার সাথে, যারা এই দেশের জাতীয় দল যারা আছে তাদের সবার সাথে, জামাত বাদে সবার সাথে আমরা আলোচনা করব। যারা সাপোর্ট করছে তাদের বাদে যারা আছে তাদের সাথে আলোচনা করব। আলোচনা করে আমরা পরবর্তী কী প্রোগ্রাম হবে সিদ্ধান্ত নেব। বিএনপি যদি দল একদম নতুন দিতে হিমশিম খেতে হবে, অন্যের সাথে কী করব? আমার একাধিক নির্বাচনী এলাকায় আমাদের অনেক প্রার্থী আছে। আর এটা ওইটা না। ঈদের পরদিনও ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী হয়ে ওঠে গাজা উপত্যকার চারপাশ। গাজা শহরের সাবরা এলাকার ভবনের নিচতলা থেকে উপর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। শিশু আর বৃদ্ধদের কান্নার শব্দ ছাপিয়ে শোনা যায় উদ্ধারকর্মীদের আর্তচিৎকার। অঞ্চলটিতে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অনেক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। ভবনগুলোতে বেসামরিক নাগরিকরা ছিলেন। গাজা সিটির আবু সারিয়া পরিবারের বাড়িতে ছিল 25 জন। সবাই ঈদের নামাজ শেষে সকালের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই আঘাত হানে ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়দা। আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আউলাকে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন। প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি, টেসলা সহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ছবিও দেখানো হয়। এদিকে ইসরায়েলের হামলার মধ্যেই উপত্যকাটিতে ত্রাণের পণ্য না পৌঁছানোয় নিত্যপণ্যের দাম প্রায় আকাশচুম্বী। 1 লিটার রান্নার তেলের দাম প্রায় 6,000 টাকা, আর 1 কেজি চিনির দাম প্রায় 7,000 ছাড়িয়েছে। 1 কেজি গুঁড়ো দুধ কিনতে গাজাবাসীকে ব্যয় করতে হচ্ছে 1224 টাকা। ময়দা বিক্রি হচ্ছে 2100 টাকা কেজিতে। 1 কেজি লবণের দাম 700 টাকা। প্রতি কেজি আলু 2800 টাকা এবং টমেটো 1574 টাকা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাজধানীর লালবাগের পোস্তা এলাকায় চামড়া বেচাকেনা বেশ জমে উঠেছে। সেখানকার তথ্য জানবো, আমাদের সহকর্মী সুমন তানভীর রয়েছেন, যুক্ত হচ্ছে তার সাথে।
সুমন, চামড়া ব্যবস্থাপনা কেমন দেখছেন আজ, আর দাম সম্পর্কে যারা পাইকার কিংবা ক্রেতা বিক্রেতারা কি বলছে জানাবেন। আমরা প্রায় সকাল থেকে কিন্তু আছি, আজকে কোরবানি ঈদের পরের দিন, সেই হিসাবে আসলে এখানে যে পরিমাণ চামড়া আসার কথা সেই সংখ্যাটা কম, এবং দামের কথাটি যেটা জিজ্ঞেস করছেন আপনারা কিন্তু দেখছি আমি গত 10 বছর ধরে প্রায় 13 সালের পর থেকে আসলে চামড়ার যে সরকার নির্ধারিত দাম, অর্থাৎ প্রতি বছরেই সরকার যে দাম নির্ধারণ করে দেয় সেই দাম কিন্তু আমরা কোনোবারই আসলে যারা মৌসুমী ব্যবসায়ী আছে তাদেরকে সেই অর্থে আসলে আমরা কখনোই পেতে দেখি না, এবং ব্যবধানটাও কিন্তু অনেক বেশি। আমরা একটু কথা বলি, এখানে কিছুক্ষণ আগে আসলে চামড়া নিয়ে এসেছেন প্রায় 55টি চামড়া নিয়ে সূত্রাপুর একটি মাদ্রাসার থেকে ওনারা এসেছেন। ওনারা আসলে আড়তদারদের সাথে অনেকের সঙ্গেই কথা বলেছেন, তারা কেমন দাম এখন পর্যন্ত পাচ্ছেন কি বলছে। হুজুর এখন কয় টাকা দাম উঠছে? হ্যাঁ, এখন 600 টাকার মধ্যে রয়েছে, বুঝছেন। কতগুলা নিয়ে আসছেন, আপনাদের কত দাম একটা টার্গেট নিয়ে তো আসছে? আমাদের ধরেন 800 টাকা মানে গড় পত্তায় আমরা দিয়া দেবো, মানে ছোট বড় যাই থাকবে সব এক রেটে দিয়া চলে যাবো, বুঝছেন। এখন সেটা কত বলতেছে? এরা 600 টাকা নিবে এবং কি বড় চামড়া নিবে। আবার এটার মধ্যে বলতেছে কি করোনা হয়েছে, করোনা তো আপনাকে 2 বছর আগে চলে গেছে। এই অনেক সময় যে মাছিগুনি বসে না গরুর উপরে, ওই মাছি যে ফুটাটা কইরা দেয়, ওই দাগগুনি রয়ে যায়, ওইটারে এরা নাম দিচ্ছে করোনা। শুনছিলেন আসলে চামড়ার যে দামটি, এবার আপনি জানেন যে চামড়ার দাম সরকার নির্ধারিত দাম প্রায় 1350 টাকা কাঁচা চামড়া, এবং লবণযুক্ত কিন্তু বর্গফুট হিসাবে 65 টাকা নির্ধারণ করে দিয়েছে। সেই হিসাবেও কিন্তু আসলে মাঝারি ধরনের একটি চামড়া 1500 থেকে 1600 টাকা আসলে দাম হওয়ার কথা, কিন্তু সেই হিসাবে আমরা এখানে এসে দেখেছি যে সর্বোচ্চ একটি চামড়ার দাম কিন্তু আসলে 800-র বেশি কেউ দিচ্ছে না। সেটিও আসলে যেটি বলছে যে একদম পরিপূর্ণ এবং খুব সুন্দর ত্রুটিমুক্ত যে চামড়াটি থাকছে সেটি, অর্থাৎ একদম ত্রুটি মুক্ত চামড়াটিও আসলে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় কিন্তু 500-550 টাকা কমে এখানে বিক্রি হচ্ছে। এবং এই বিষয়ে যখন আসলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যেহেতু এখানে তারা প্রক্রিয়াজাত করে এখান থেকে চামড়া ট্যানারির যে মালিকরা আছে তার কাছে বিক্রি করবেন, সেই প্রক্রিয়াজাত করতে তাদের একটি খরচ আছে, সেই খরচ হিসাব করে আসলে 400-500 টাকা সেখানে খরচ হয়ে যায়। সো সেই জায়গা থেকে তারা চাইলেও আসলে এই দামটি, অর্থাৎ সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামটি দেওয়া তাদের পক্ষে কিন্তু আসলে সম্ভব নয়। সেই জায়গা থেকে তারা যে দামটি দিচ্ছে তারা বলছে যে তারপরেও হয়তো তাদের কিছুটা লস গুনতে হবে। কিন্তু ধারায় মুগ্ধ হচ্ছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের দ্বিতীয় দিন ভিড় বেড়েছে সৈকতের নগরী কক্সবাজারেও। পর্যটক ছাড়াও সেখানে ভিড় করেছেন স্থানীয় দর্শনার্থীরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সিলেটের সাদাপাথর থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, এবং কক্সবাজার থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ। প্রথমেই আমরা যাচ্ছি সন্দীপন শুভর কাছে সিলেটের খবর জানতে। শুভ, জানাবেন যে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে সাদাপাথর এলাকায় পর্যটকদের ভিড় বেড়েছে কিনা, এবং একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? এই প্রকৃতি কন্যা ব্যবস্থাপনাটা আমাদের কিভাবে সাজাবো, ইনশাআল্লাহ নির্বাচনের শিডিউল ঘোষণার সাথে সাথে আপনারা দেখে ফেলবেন। আর আমি নির্বাচন করব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছিয়ে পিছিয়ে ঘুরব যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। চট্টগ্রামের পতেঙ্গায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং পটুয়াখালীর কুয়াকাটায় আছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। প্রথমে যাচ্ছি পার্থর কাছে। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এই মুহূর্তে কিন্তু হাজারো মানুষের উপস্থিতি আমরা দেখেছি। বেলা যত বাড়ছে সাধারণ মানুষের উপস্থিতি আনাগোনা কিন্তু ততই বেড়েছে। শুধু চট্টগ্রাম শহরের আশেপাশের মানুষজনই কিন্তু এখানে আসেনি। আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলাগুলোতে, বিশেষ করে কুমিল্লা, লক্ষ্মীপুর থেকেও কিন্তু অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। শুধুমাত্র এই চট্টগ্রামের পতেঙ্গার যে নীল জলরাশি, সেই জলরাশির যে অপরূপ সৌন্দর্য, সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমির সমুদ্র সৈকত কুয়াকাটা প্রকৃতি আর
সমুদ্রের টানে মূলত দেশ বিদেশ থেকে এখানে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বিশেষ করে এবারের ঈদুল আজহা এবং সরকারি ছুটি সহ মোট 10 দিনের ছুটি রয়েছে। আর এই লম্বা ছুটিতে প্রিয়জনকে সঙ্গে নিয়ে এবং পরিবার পরিজনকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো পর্যটক। এই মুহূর্তে কুয়াকাটার 18 কিলোমিটার সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পর্যটকরা এবং পর্যটকরা বিভিন্নভাবে আনন্দে মেতেছেন। আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে পরিবার পরিজন নিয়ে মানুষজন হেঁটে চলছে, ঘুরে বেড়াচ্ছেন এবং কেউ কেউ প্রিয়জনের হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন। জাতির উদ্দেশ্যে ঈদের আগের দিন দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথম ভাগে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের নির্দিষ্ট দিন নির্বাচন কমিশন পরবর্তীতে জানাবে এবং সময় মতো রোড ম্যাপ প্রকাশ করবে। তবে এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল। তার মতে, নির্বাচন পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, নির্বাচন শেখ হাসিনার দেশে ফেরা এবং দলের পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের সুস্পষ্ট কৌশল রয়েছে। তিনি বলেন, এই নির্বাচন ঘোষণার ভেতরেই নির্বাচন না করার একটি বার্তা লুকিয়ে আছে। আওয়ামী লীগ ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের 45% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। পাকিস্তানকে হোশ উড়া দিয়ে और अब रशियन Su-57 स्टेल्थ फाइटर जेट की डील ने पाकिस्तानियों का खून सुखा दिया है। जानकारी के मुताबिक चाइनीज J-35 की तो छोड़िए, कई मामलों में रूस का यह आसमानी शिकारी अमेरिका के सबसे एडवांस फाइटर F-35 को भी चकमा देने की काबिलियत रखता है। Su-57 फाइटर जेट इतना शातिर है कि छिपा हुआ दुश्मन भी इसके हमले से बच नहीं सकता। इसका इंफ्रारेड सर्च एंड सिस्टम छिपे हुए दुश्मन को ढूंढकर उसे नस्तनाबूद कर देता है। इसमें 6 राडार लगे हैं और ये शक्तिशाली इंटीग्रेटेड सेंसर सिस्टम से लैस है, जो एक साथ 60 टारगेट को एक बार में ट्रैक कर सकता है। रूस दावा करता है कि Su-57 3500 किलोमीटर दूर तक दुश्मन को निशाना बना सकता है और अपने साथ 750 किलोग्राम तक परमाणु हथियार ले जा सकता है। इसके अलावा 250 किलो के बम, हाइपरसोनिक मिसाइल, एंटी रेडिएशन मिसाइल और एंटी शिप मिसाइल भी रूस का ये दमदार विमान दाग सकता है। ये तो एक डील है। हिंदुस्तान रूस से सिर्फ हवाई ताकत ही नहीं बल्कि एयर डिफेंस सिस्टम की बड़ी डील भी करने जा रहा है। भारत रूस से S-400 का एडवांस वर्जन S-500 भी हासिल करने की तैयारी में है, जिसके बाद पाकिस्तान तो पाकिस्तान, इसके आका चीन का भी सूपड़ा साफ हो जाए। और हिंदुस्तान रूस की इस दोस्ती को देखकर पाकिस्तान का क्या हाल है, आप खुद सुनिए। কোরবানি ঈদের দ্বিতীয় দিন কর্মব্যস্ত সময় পার করছেন সাভার বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারির কর্মরত শ্রমিকরা। ঈদের দিন দুপুরের পর থেকেই সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে কোরবানির পশুর চামড়া ঢুকতে শুরু করলেও কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি কর্তৃপক্ষ। তাদের দাবি, এবছর কাঁচা চামড়া সংগ্রহের সংখ্যা কম, তবে রাজধানীর বাহিরের চামড়া প্রবেশ শুরু করলে লক্ষ্যমাত্রার কাছাকাছি যাবার প্রত্যাশা তাদের। 700 টাকা দাম দেওয়া হয়েছে, কিন্তু উনি মালটা নিয়ে চলে গেছে। আজকে সকালবেলা ওটা 400 টাকা আরেক জায়গায় বেচা ভালো হয়েছে। আমরা আসলে কাঁচা চামড়া গত বছর যে পরিমাণ পেয়েছিলাম, তো এই বছর আসলে আমার মনে হচ্ছে 15 থেকে 20% কমে গেছে আর কি, আমরা কম পাচ্ছি আর কি। তবে এবছর লবণের দাম কম হওয়াতে কাঁচা চামড়া সংরক্ষণে লবণের সংকট নেই। তবে গরম নিয়ে চিন্তিত তারা। সময় মতো চামড়া সংরক্ষণ করা না গেলে এবারও চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। চামড়া নষ্ট হবার সম্ভাবনা নাই, তবে চামড়া কালেকশন খুব কম হয়েছে। আগে একটু বেশি ছিল, এখন একটু কম। সরকার তো বলছে বলে ডিস্ট্রিক্ট কোনো মাল আসবে না, এর জন্য কম। লবণ দেওয়ার পরে ধরেন 3-4 দিন পরে এটা ভাঙবেই, কেউ লবণ মাল কিনবে, কিনিয়া ব্লু করবে।
এবছর প্রথম দিনের লক্ষ্যমাত্রা 5 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করার লক্ষ্যমাত্রা পূরণ হলেও সার্বিক লক্ষ্যমাত্রা পূরণ না হবার শঙ্কা ট্যানার্স অ্যাসোসিয়েশনের। তারা বলছে কোরবানি কম হওয়াতে এবার গত বছরের তুলনায় 15 থেকে 20% কম সংগ্রহ হবে। সময় ক্ষেপণের কারণে কিছু কিছু চামড়া তার গুণগত মান নষ্ট হয়েছে এবং সেটার কারণে আপনার যে ওই চামড়াগুলির দামে কিন্তু আপনারা দেখেছেন যে অনেক কম দামে এগুলিকে বিক্রি করতে হয়েছে। আপনারা জানেন যে আমরা বারংবার বলেছি 6 থেকে 8 ঘন্টার মধ্যে এগুলি প্রিজার্ভ করতে হবে এবং ঢাকা শহরে আনার চেষ্টা না করার জন্য। স্ব স্থানে যদি চামড়াগুলি প্রিজার্ভ করা হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। এদিকে ঢাকার বাহিরের কাঁচা চামড়া সঠিক নিয়মে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশ ট্যানার্স ঈদের টানা ছুটিতেও হাসপাতালগুলোতে রোগীর সেবায় কাজ করে যাচ্ছেন ডাক্তার নার্সরা। রোগীর সেবার মাঝেই খুঁজে নিয়েছেন আনন্দ, আর সেবা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রোগীরা। ঈদুল আজহায় এবার টানা 10 দিনের ছুটি। প্রায় সব মাধ্যমের কর্মকর্তা কর্মচারীরা ছুটি কাটাচ্ছেন। কেবল ছুটি পাননি জরুরি সেবায় নিয়োজিতদের অর্ধেকের বেশি। তবে সীমিত জনবল দিয়ে হাসপাতালের সেবা চালু রাখা হয়েছে। ভর্তি রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চলছে জরুরি চিকিৎসাও। ঈদের ছুটিতেও রোস্টার অনুযায়ী চিকিৎসক, নার্স, স্টাফরা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। আমি একজন সেবিকা, আমার তো কর্তব্য সেবা দেওয়া। ছুটি তো থাকতেই পারে, আমার কোনো মন খারাপ না, আমি খুশি মনে আমি রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। কষ্ট লাগে না, কারণ ওদের দেখবে কে? আমরা না থাকলে তো ওদের দেখতে হবে, তাই না? হাসপাতালে আমাদের জন্যই ওরা সেবাটা পাচ্ছে। আপনি তো কাজ করছেন, আমরা যারা এরকম একটা কর্মস্থানে জড়িত আছে, এটা একটা হসপিটালে তো অনেক পেশেন্ট আছে। আমরা পছন্দ করছি আমাদের পেশেন্টদের পাশে থাকতে, যতটুকু সম্ভব আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। এই বন্ধের সময় হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ নেই। শাইনি চুলে এখন হবে সব হেয়ার। অনেক সেবা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো চিকিৎসা হচ্ছে এখানে। বন্ধের সময় আমরা অনেক সেবা দিতে আছে, নার্সেরা সবাই আমরা অনেক ভালো। ঠিক মতনে 3 বেলায় সুন্দরভাবে সুই দিতে আছে, ওষুধ খাওয়াই দিচ্ছে। অনেক ভালো লাগছে।